ফয়েজ আহমদ দায়িত্ব নেয়ার ২ সপ্তাহের মাথায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার ভাষণে বলেছিলেন আমাদের সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন, কিন্তু বছর পার হয়ে গেল। কে রাত জেগে কাজ করার পর পূর্বাচলে হাঁসের মাংস খায় না ওয়েস্টিনে যায়, এছাড়া আমরা আসলে খুব বেশি কিছু উপদেষ্টাদের সম্পর্কে জানতে পারছি না। উপদেষ্টারা জি করছে হিসাব তো পাচ্ছেন না, সম্পদের হিসাব আর সেই হিসাব তো আলাদা। সেই হিসাব আসলে সাংবাদিক হিসেবে জেনে আমাদের খুব বেশি লাভ হচ্ছে কিনা জানি না। কবে উপদেষ্টারা সম্পদের হিসাব দিবেন ফয়েজ আহমদ? দেখুন, কিছু কিছু উপদেষ্টা তার সম্পদের হিসাব প্রধান উপদেষ্টার কাছে দিয়েছেন বা সরকারের কাছে যে পদ্ধতিতে ক্যাবিনেটের মাধ্যমে দেওয়া দরকার মনে করে দিচ্ছেন। আস্থা রাখেন যে সব উপদেষ্টারাই তাদের সম্পদের হিসাব দিয়ে যাবেন, এটা নিয়ে উদ্বেগের কিছু নেই। আমি আপনাকে একটা জাস্ট অন্য বিষয়ে, আপনি পাপিয়া আপাকে যেটা বলছিলেন জনাব তারেক রহমানের বক্তব্য যে বাংলাদেশ যেন মৌলবাদ এবং জঙ্গিবাদ ফিরে না আসে বা এই ধরনের কোনো একটা বক্তব্য, আপনি সেখানে বলছিলেন যে আমরা আওয়ামী লীগ আমাদেরকে ভয় দেখা। দেখেন, স্বজন হারানোর বেদনা শুনলেই কথা দেশের মানুষের হাসি আসে, কারণ স্বজন হারানোর বেদনা তো হাসির কোনো বিষয় হওয়ার কথা ছিল না, এটা তো বেদনার হওয়ার কথা ছিল, কিন্তু এটাকে হাসির জায়গায় আমরা নিয়ে গেছি। আপনি ষড়যন্ত্র, এটা তো এক্সিস্ট করে। আপনি বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ার, এগুলি এক্সিস্ট করে। মৌলবাদ, জঙ্গিবাদ, এগুলিও এক্সিস্ট করে। মুশকিল হচ্ছে এই জিনিস টোটালি, এই বিষয়গুলিকে এমন রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, এই বিষয়গুলির প্রতি মানুষ আস্থা উঠে গেছে। এখন যখনই আপনি প্রকৃতার্থেই একটি ক্রসফায়ারের ঘটনা ঘটবে, প্রকৃতার্থেই একটি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটতে পারে, আপনি আগের জায়গায় চলে যাবেন। এটা কি সেই আগের বন্দুকযুদ্ধ ফিরে এলো কিনা? আপনি যখন মৌলবাদের কথা বলবেন বা উগ্রবাদের কথা বলবেন, আপনি আবার আগের জায়গায় যাবেন। সুতরাং আমাদের এখানে একটু মাঝখানে একটু টিপ্পনি কাটার মতো করেই বলি, একটা সময় কি আপনারা যখন দায়িত্ব ছেড়ে চলে যাবেন তখন কি আপনাদের সরকারের নাম শুনলে মবের কথা মনে হবে? আপনি যদি সেভাবে উপস্থাপন এটা করতে চান, হতে পারে। দেখুন, আমি আপনাকে মানে এই সরকার যে মবের মতো একটি জঘন্য জিনিসকে ফেস করতে হয়নি সেটাকে তো আমরা অস্বীকার করছি না, কিন্তু আনফর্চুনেটলি হয়েছে কি জানেন, অনেক ন্যায়সঙ্গত দাবিকেও, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনকেও মব বলে চালিয়ে দেওয়া হয়েছে। এর থেকে জঘন্য বেআইনি কর্মকাণ্ডকে কখনো কেউ মব বলেনি। সুতরাং এটা একটা পপুলারিটি যদি পেয়েছে, আপনি মব বলেন, আমাদের সরকারের সময় পেয়েছে, এটা আমাদের অর্জন, তাই তো? এটা কি এই যে ঘটনাটা ঘটেছে, কে ঘটিয়ে গেছে ভাই? কেন ঘটেছে? এই জায়গায় কেন আসতে হলো আমাদেরকে? আমার কোনো ফোর্স নেই, বাহিনী নেই, মানুষ যে রাত জেগে ডাকাত পাহারা দিয়েছে, সেটা যদি সেই সময়টা মব পপুলার হতো তাহলে বলতেন আপনারা ডাকাতির ভয়ে মব পাহারা দিচ্ছে, এরকমই হয়ে যেত। হ্যাঁ, সুতরাং ওই বাস্তবতায় আপনি কোনটাকে কিভাবে ট্যাগ করবেন সেটা সিদ্ধান্তটা আপনার। একদম সময় নেই, ছোট করে উত্তর চাই। আজকে পরিবেশ উপদেষ্টা ২০২০ সালের একটা ঘটনার কথা উল্লেখ করে বলেন যে সেই সময় আমরাও সোচ্চার ছিলাম, প্রশাসনকে আমাদের সঙ্গে আনতে পেরেছিলাম। এবার হলো কি, সর্বদলীয় ঐক্যের কথা যে আমি বলেছিলাম, সর্বদলীয় ঐক্যের কারণে প্রশাসন নিশ্চয়ই যোগ সাজস্যী ছিল, তাহলে তারা এখন বের করতে পারে কিভাবে পাথরগুলো কোথায়। আবার নীরবতাও ছিল, তারা হয়তো অতটা ঝুঁকি নিতে পারছিল না। মানে ২০২০ সালে প্রশাসনকে একজন পরিবেশ কর্মী পাশে পেলেন, আর এখনকার প্রশাসনকে দুজন উপদেষ্টা পাশে পেলেন না। এই প্রশাসন এই সরকারের কথা শোনে না। আপনি দেখুন, আপনি একজন উপদেষ্টা যে মন্তব্যটি করেছে সেখানে উনি কমপ্লিটলি একটা কনক্লুশন টেনে নিয়ে এসেছেন। উনি নিজেই উনি বলেছেন তো যে আমরা উনি বলছেন উনি ২০২০ সালে একজন ইন্ডিপেন্ডেন্ট গ্রিন ওয়ার্কার ছিল, গ্রিন অ্যাক্টিভিস্ট ছিল, পরিবেশ কর্মী ছিল। সেই সময় উনি পেয়েছেন একটা পার্টিকুলার ইস্যুতে, এখন পাননি, উনি স্বীকার করছেন। এই যে পাননি বলা, স্বীকার করা, আমি কোনো দুর্বলতা দেখি না। দেখুন, এখানে কতগুলি স্টেক, আপনারা কাগজে রিপোর্ট দেখেছেন না, সব দল এক হয়েছে পাথর খাওয়ার জন্য, সব দল এক হয়েছে। সে জায়গায় তো তার মানে কি, প্রশাসন কি সারা দেশের প্রশাসনের একটা ন্যাচারাল পদ্ধতি আছে যে স্থানীয় যারা পলিটিশিয়ান, মান্যগণ্য লোক, তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করা। কখন কি জন্য সমন্বয় করে সবসময় তো সেটা আমরা বলতে পারি না।